This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. বাহ এবার হয়েছে স্বাদ হ্যাঁ অপূর্ব স্বাদ এমডিএচ এর চাঙ্কি চাট মশলা জীবনে আসল স্বাদ জাগলো আসল মশলা এসএস এমডিএচ যে কোনো পরিস্থিতির জন্য তৈরি ভারত, তৈরি ভারতের সেনা, তৈরি ছিল ভারতের আমজনতাও। আর পাকিস্তান, দেখুন এই যে ছবি আপনাদের এক্ষুনি দেখাচ্ছিলাম, এটা হচ্ছে মালদার একটা ছবি। এটাও কিন্তু প্রস্তুতিরই ছবি। কিসের ছবি বলুন তো? সংঘর্ষ বিরতি হয়ে গেছে, কিন্তু ভারত যে কোনো কিছুর জন্য তৈরি ছিল, এই ছবিটা কিন্তু তার প্রমাণ। এটা মালদা শহরের মুসলিম ইনস্টিটিউটের ছবি। বিকল হয়ে পড়ে থাকা সাইরেনগুলো সারিয়ে আনা হয়েছে আজকেই। প্রথমবার সাইরেন বেজেছিল সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, ৭১-এর যুদ্ধের সময়ও সাইরেন বেজেছিল, এবং পশ্চিম সীমান্তে যুদ্ধের অশনি সংকেত দেখা দিতেই সারিয়ে আনা হয় ১৯৩৯ সালের সেই সাইরেনগুলো। এতদিন তো আর কোনো কাজ ছিল না সেই সাইরেনগুলোর, কিন্তু এই ফাঁকে যখন নির্দেশ হলো যে সমস্ত শহরের সমস্ত লোকেশনে যত সাইরেন আছে সেগুলো ঠিক করে ফেলতে হবে, সেই জন্যই এই সাইরেন সারিয়ে আনা হয়েছে এবং এই ছবি আপনাদের দেখালাম। যদিও আপাতত এই সাইরেন কোনো রকম কাজে লাগছে না, কিন্তু ভবিষ্যতের কথা তো বলা যায় না। যদি আবার কখনো যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় তখন সাইরেন বাজাতে হবে। আমরা না হয় যে কোনো পরিস্থিতির জন্য তৈরি ছিলাম, মানে আমাদের সেনা এবং আমরা যারা ভারতের আম নাগরিক, কিন্তু পাকিস্তান পেহেলগাঁওয়ে জঘন্য হামলা চালিয়েছে জঙ্গিরা। দুনিয়ার বিভিন্ন দেশ তার নিন্দা করেছে, পাকিস্তান কিন্তু নিন্দার ধার কাছ দিয়েও যায়নি। উল্টে বেছে বেছে জঙ্গি ঘাঁটিতে ভারতের প্রত্যাঘাতে খতম জঙ্গিদের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে পাক প্রেসিডেন্টের তরফে। তারা মাটি দিয়েছেন জঙ্গিদের কবরে, জঙ্গিদের কফিন ঢেকে দেওয়া হয়েছে পাকিস্তানের জাতীয় পতাকায়। पाकिस्तान दुनिया भर में आतंकवादियों के लिए एक शरण स्थल के रूप में पहचान बना चुका है। দেখুন, দূরাত্মার ছলের কোনো অভাব হয় না। আমেরিকা ব্রিটেনের চাপে জঙ্গিদের মদদ দিতে হচ্ছে এবং তারই মূল্য চোকাতে হচ্ছে পাকিস্তানকে। কে বলেছিলেন? পাক প্রতিরক্ষা মন্ত্রী বলেছিলেন। আচ্ছা, তিনি যদি এটা বুঝেই থাকেন, তাহলে বৃহস্পতিবার মাঝরাতে জম্মুর সাম্বা সেক্টরে জঙ্গিদের বিরাট বাহিনীকে ঢোকানোর চেষ্টা কেন করলো আবার পাক সেনা? অতীতের কথা ছেড়েই দিন, এখন কেন করলো? ভারতীয় সেনাদের চোখে ধুলো দিতে ধান্ধার পোস্ট থেকে, জায়গাটার নাম ধান্ধার, সেই ধান্ধার পোস্ট থেকে অবিরাম গুলি চালাতে থাকে পাক সেনা। পাকিস্তানের এই শয়তানি বিএসএফের কিন্তু চেনা। বিএসএফ জানে কোনটা কাদের ছক, তাই পাল্টা আক্রমণে ৭ জঙ্গিকে খতম করে দেন বিএসএফের জওয়ানরা। পাক সেনার বাংকারও ধুলোয় মিশিয়ে দেওয়া হয়। তারপরও জঙ্গি ঘাঁটি ভাঙতে মাঠে নামেনি পাকিস্তান। গতকালও আখনুরের উল্টো দিকে পাকিস্তানের শিয়ালকোটের লুনিতে জঙ্গিদের লঞ্চ প্যাড ধ্বংস করে দিয়েছে ভারতীয় বাহিনী এবং বিএসএফ। পাকিস্তানের সংসদের ভিতরে বাইরে সরকারের বিরুদ্ধে স্বর এবং সুর ক্রমশ চড়েছে। এমপি মাসবাউদ্দিন
কাল দেখিয়েছিলাম আপনাদের তাহির ইকবাল বা পাক পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী নাজম শেঠি সবাই সরব সরকারের বিরুদ্ধে। তারা বলছেন তাদের প্রধানমন্ত্রী বুজদিল। ভারতের প্রত্যেকটা মানুষের সবথেকে বড় প্রশ্ন কি জানেন? আজকের সংঘর্ষ বিরতির খবর শোনার পর বেশ পাকিস্তান পিড়াপিড়ি করলো, ভারত সম্মতি দিল, কিন্তু দেখুন পাকিস্তান তাদের মানসিকতা, তাদের মনোবৃত্তি এই জঙ্গিদের নিয়ে সেটা কি চেঞ্জ করবে অদূর ভবিষ্যতে বা সুদূর ভবিষ্যতে? আমেরিকা ব্রিটেনের ঘাড়ে দায় চাপানো পাক প্রতিরক্ষামন্ত্রী তিনি সংসদে বলেছেন যে তাদের সেকেন্ড লাইন অফ ডিফেন্স মাদ্রাসার ছাত্ররা। সেখানে মাদ্রাসাতে তো লোকে পড়াশোনা করতে চায়, তারা কি যুদ্ধ করবে? কেন তারা যুদ্ধ করবে? তাদের কাজে লাগানো হবে কেন? তার মানে ঘুরিয়ে জঙ্গিদের সাহায্য নেওয়ার কথাই কার্যত স্বীকার করেছেন পাক প্রতিরক্ষামন্ত্রী। मदारस के स्टूडेंट्स का ताल्लुक है, इसमें कोई शक नहीं है कि वो हमारी एक सेकंड डिफेंस लाइन है। वहाँ पे नौजवान जो पढ़ते हैं उनके जो वक्त ज़रूरत जो है, जिस तरह उन्होंने फरमाया शहरी दफा के लिए या दूसरी ज़रूरतों के लिए जो है ना बिल्कुल 100% इस्तेमाल किया जा सकता है। দেখুন ভারত সরকার বলেছিল যে দু একদিন পর জানা যাবে যে কোন কোন জঙ্গিকে নিকেশ করা হয়েছে 7 মেতে যে অপারেশনটা হয়েছিল। আজ আমরা তথ্য পেয়েছি সরকারের তরফ থেকে এবং আপনাদের এই বিগ বলে দেখাবো যে সেই জঙ্গিরা কে কে, তাদের নাম পরিচয় কি এবং তাদের ভূমিকা কী ছিল। দেখুন আমাদের বিগ বল লক্ষ্য করুন। অপারেশন সিঁদুর, খতরনাক জঙ্গি, কোন দায়িত্বে কে ছিল? মুরিদকে মার্কাজ তাইবার দায়িত্বে। দেখুন একের পর এক আসবে। আবু জুলদাল ওরফে মুদাসসার খাদিয়া খাস, দুটো নাম, সংগঠন লস্কর ই তৈবা। এর দায়িত্ব কি ছিল? এর দায়িত্ব ছিল খতমের পর গার্ড অফ অনার দেয় পাক আর্মি। একে দায়িত্ব এখানেই পরিষ্কার করে লেখা আছে। এর ক্ষেত্রে পাক সরকারের ভূমিকাটা দেখুন। কফিনে ফুল চড়ান পাক সেনাপ্রধান এবং পাক পাঞ্জাবের মুখ্যমন্ত্রী। দেখুন এই রকম খতরনাক জঙ্গি। শেষকৃত্যের দায়িত্বে ছিল কুখ্যাত জঙ্গি নেতা হাফিজ আব্দুল রউফ, মানে এই জঙ্গির শেষকৃত্যের দায়িত্বে ছিল এবং সেখানে সরকারি আধিকারিকরা ছিল, সেনা ছিল। শেষকৃত্যে ছিলেন পাক সেনার লেফটেন্যান্ট জেনারেল এবং পাক পাঞ্জাব, এই পাঞ্জাব কিন্তু পাক পাঞ্জাব, সেই পুলিশের আইজি, মানে পদস্থ পুলিশ কর্তারা সেখানে উপস্থিত ছিলেন। দেখুন তারপরের জঙ্গি কি নাম? হাফিজ মোহাম্মদ জামিল, সংগঠন জৈশ ই মোহাম্মদ। এর কি দায়িত্ব ছিল? মাসুদ আজহারের সবচেয়ে ছোট শ্যালক, অর্থাৎ হচ্ছে মাসুদ আজহারের শ্যালক। বাবহালপুরের মার্কাজ সুবহান আল্লাহর দায়িত্বে ছিল, যেটা ভারত একেবারে প্রত্যাঘাতে গুঁড়িয়ে দিয়েছে, এটা ছিল এর দায়িত্ব। তরুণদের জঙ্গি তৈরি করার দায়িত্ব, অর্থাৎ এই যে বলছি মাদ্রাসা ছাত্র, তারা মাদ্রাসার আড়ালে জঙ্গি তৈরি করে, তরুণদের জঙ্গি তৈরি করার দায়িত্ব। জৈশের হয়ে টাকা তোলার দায়িত্ব, মানে একাধিক দায়িত্ব, জৈশ ই মোহাম্মদের হয়ে টাকা তোলার দায়িত্ব। তারপর পরের জঙ্গি দেখুন যে মারা পড়েছে, মোহাম্মদ ইউসুফ আজহার ওরফে উস্তাদজি, অনেকগুলো নাম, উস্তাদজি ওরফে মোহাম্মদ সেলিম ওরফে ঘোষি সাহেব, সংগঠন জৈশ ই মোহাম্মদ। এও হচ্ছে মাসুদ আজহারের আরেক শালক। দেখুন কোন দায়িত্বে ছিল? জৈশের অস্ত্র অনুশীলনের দায়িত্বে, মানে ফায়ার আর্মস ট্রেনিং কি করে দিতে হয় সেইটা তার দায়িত্বে ছিল। জম্মু কাশ্মীরে বেশ কিছু সন্ত্রাসবাদী হামলার নেপথ্যে এর হাত ছিল এবং সব থেকে বড় কথা কান্দাহারের সেই যে বিমান অপহরণ, IC-814 বিমান অপহরণ মামলায় ওয়ান্টেড, সে মারা পড়েছে। নেক্সট, তারপর পরের জঙ্গির পরিচয় দেখুন, হাফিজ মোহাম্মদ জামিল, সংগঠন জৈশ ই মোহাম্মদ। এও কিন্তু মাসুদের শালক, মাসুদ আজহারের সবচেয়ে ছোট শালক। তার কি দায়িত্ব ছিল? বাবহালপুরের মার্কাজ সুবহান আল্লাহর দায়িত্বে, অর্থাৎ যে প্রতিষ্ঠানে জঙ্গিদের শেখানো হতো, জঙ্গিদের ব্রেন ওয়াশ করা হতো, ফায়ার আর্মসের ট্রেনিং দেওয়া হতো, তার দায়িত্বে ছিল। তরুণদের জঙ্গি তৈরি করার দায়িত্বে, আগেই বলছিলাম। পরের জঙ্গি খালিদ ওরফে আবু আকাশা, সংগঠন লস্কর ই তৈবা। কোন দায়িত্বে ছিল? জম্মু কাশ্মীরের বেশ কিছু সন্ত্রাসবাদী হামলার নেপথ্যে। আফগানিস্তানে অস্ত্র পাচারের সঙ্গে জড়িত, মানে আফগানিস্তানে অস্ত্র পাচার করতো সে, এটাও স্পেসিফিক দায়িত্ব।
শেষকৃত্যে কে ছিলেন? পাক সেনা পুলিশের শীর্ষ আধিকারিকরা, যেটা ভারত বারবার বলছে যে এরা কি আম নাগরিক। নেক্সট, সর্বশেষ যে জঙ্গির তথ্য আমরা পেয়েছি যে মারা পড়েছে মোহাম্মদ হাসান খান, সংগঠন জৈশ-ই-মোহাম্মদ। মুফতি আসগর খান কাশ্মীরের ছেলে, মুফতি আসগর খান কাশ্মীরের ছেলে, পাক অধিকৃত কাশ্মীরে জৈশের অপারেশন কমান্ডার, এটা তার দায়িত্ব। পাক অধিকৃত কাশ্মীরে মানে পিওকেতে অপারেশন কমান্ডার, জম্মু ও কাশ্মীরে বহু হামলা আয়োজনের নেপথ্যে। ভারত সরকারের তরফ থেকে এই নামগুলো ভারত সরকারের সূত্রে আমরা পেয়েছি। তার মানে এই যে খতরনাক জঙ্গিদের, যেটা ভারত সরকার আগে দাবি করছিল, আজকে আপনাদের সামনে তার আমরা প্রমাণ রাখলাম। এবং একই সঙ্গে আজকে বিশ্ববাসী জানলো যে এই খতরনাক জঙ্গি, যারা শুধু ভারতের কাছেই ক্ষতিকর নয়, গোটা পৃথিবীর পক্ষে ক্ষতিকর, তাদেরকে ভারত একেবারে জানেই মেরে দিয়েছে। আজ সকালে সেই সন্ত্রাসবাদ জঙ্গিদের বিরুদ্ধেই কড়া বার্তা দিয়েছে ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের মধ্যে অতি জরুরি বৈঠকের পর সরকারি সূত্রে জানা যায় জঙ্গি হামলাকে যুদ্ধ হিসেবেই দেখছে ভারত। আমেরিকা ইসরায়েলের পথেই হাঁটল মোদী সরকার। তার কিছুক্ষণ পরই সংঘর্ষ বিরতির প্রস্তাব আসে সীমান্তের ওপার থেকে। তার মানে ভারত তার স্টান্সটা আরও বেশি করে ক্লিয়ার করে দিয়েছে যে যে হামলা আগে হয়েছে সেটাও ভারতের চোখে যুদ্ধ, আর যদি একটাও হামলা হয় সেটাও ভারতের চোখে যুদ্ধ। ভারতের চোখে যুদ্ধ হলে তার রিয়াকশন কিন্তু জোরদার হবে। পাকিস্তান যখন বুঝে যায় যে তাদের এয়ারবেসগুলো এরকম ক্ষতিগ্রস্ত, তাদের ডিফেন্স সিস্টেম প্রায় নষ্ট হতে বসেছে, তখন আর ভারতের বিরুদ্ধে কিন্তু লড়া যাবে না। আপাতত সংঘর্ষ বিরতি, আপাতত স্বস্তি, নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি থাকা আম জনতার। কিন্তু তার আগে এই যে জঙ্গি নিকেশ, কেন পাকিস্তান এখন এই অবস্থানটা নিল, এই তালিকা কে কে মারা গেছে, এটা তো ভারতের আগে পাকিস্তানের কাছে ছিল, তাই তো? আমাদের সতীর্থ তন্ময় প্রামাণিক আমাদের সঙ্গে রয়েছে। তন্ময়, আমাদের যেটা প্রশ্ন যে পাকিস্তান সংঘর্ষ বিরতি এটা একদিন দুদিন আগেও করতে পারতো, ঠিক আজকেই করলো কারো, যখন তাদের খতরনাক জঙ্গিরা এভাবে মারা পড়েছে। তারা যখন দেখলো যে ভারত যদি কন্টিনিউয়াস অপারেশন চালিয়ে যায় তাহলে এদের যারা পিতা, এদের যারা গুরু, তারাও মারা যেতে পারে, তখনই কি তারা ভারতের কাছে কিছুটা নতজানু হওয়ার এবং পীড়াপিড়ি করতে শুরু করার স্টান্সটা নিল? একেবারেই তাই। তুমি যেটা বলছো সে কারণ হচ্ছে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে এই লড়াইটা ভারতের সঙ্গে কতক্ষণ লড়বে, যেটা একটু আগেই তুমি দেখাচ্ছিলে যে পাকিস্তানের সংসদের অভ্যন্তরে সাংসদদের অনেকেই এমন অভিযোগ তুলছেন যে কোনো প্রয়োজন নেই, শান্তির বৈঠক হোক, যুদ্ধ করে কোনো ফয়সালা হবে না। তারপর জলে ডুবছে বিস্তীর্ণ অংশ, সেখানে খাবারের হাহাকার রয়েছে, পাশাপাশি একটার পর একটা জঙ্গি ঘাঁটিতে আক্রমণ হচ্ছে। জঙ্গিদের একটা অংশও তারাও হচ্ছে পাক সরকারের বিরুদ্ধে অভিযোগ করছে, যেটা সূত্র মারফত পাকিস্তান বিভিন্ন সংবাদ মাধ্যম জানাচ্ছিল যে পাকিস্তান সরকারের বিরুদ্ধে তারা অভিযোগ করছে যে তারাই ভারত সরকারকে ইনফরমেশন দিয়েছে, তাই 9টি জায়গাতে ভারত 7 তারিখে হামলা চালিয়েছে। এবং তারা যেটা বলছে, তাদের কথা হচ্ছে হামলা চালিয়েছে, ভারত বলছে প্রত্যাঘাত করেছি। সেখানে এই জঙ্গিদের মৃত্যু ছিল, যেটা আমরা দেখালাম, আরো অনেকের মৃত্যু হয়েছিল, যেখানে তারা স্যালুট করছে, পাকিস্তানের জাতীয় সঙ্গীত হচ্ছে, পতাকা দিয়ে মুড়ি নিয়ে যাওয়া হচ্ছে। এমন একটা পরিস্থিতি, এরপর রেডার সিস্টেম ধ্বংস হয়েছে, 8টি এয়ারবেসের ব্যাপক ক্ষতি করেছে ভারতের যে প্রত্যাঘাত, তাদের যে কমিউনিকেশন সিস্টেম অর্থাৎ তারা যে এয়ার ডিফেন্স সিস্টেম সেটা নষ্ট হয়ে গেছে, তারা যে হামলা আটকাবে সেটা নষ্ট হয়ে গেছে। ভারত যদি প্রত্যাঘাত করে আকাশপথে, তাকে চিহ্নিত করতে পারছে না। সব মিলিয়ে এরকম একটা পরিস্থিতিতে পিছিয়ে যাওয়া ছাড়া কোনো রাস্তা ছিল না। যে কারণে কাকুতি মিনতি, যে কারণে যেটা এখন জানা যাচ্ছে তারা পায়ে পড়ে গেছিল আমেরিকার যে মধ্যস্থতা করুক এবং কোন একটা বিষয় আসুক। তারপর আমরা দেখলাম 3:35 সম্ভবত যে ডিজিএমও পর্যায়ে কথা হয়েছে, তারপর সংঘর্ষ বিরতি। অনেক ধন্যবাদ। রাস্তা ছিল না, নিরুপায় হয়েই তারা ভারতের কাছে এক প্রকার পীড়াপিড়ি করে এই সংঘর্ষ বিরতির আর্জি জানিয়েছিল। অনেক ধন্যবাদ তন্ময়। আপাতত সংঘর্ষ বিরতি, আপাতত স্বস্তি, নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি থাকা আমজনতার। রোজ সন্ধ্যের ঠিক আগে থেকেই শুরু হতো পাকিস্তানের এই চোরাগোপ্তা হামলা। আজ সকালেও কিন্তু সেটা হয়েছে। আমার পিছনে দেখুন, আজ সকালে জম্মু শহরের ছবি। একের পর এক জনবসতিতে, স্কুলে, ধর্মস্থানে হামলা চালিয়েছে পাকিস্তান। যারা পীড়াপিড়ি করেছে তারা কিন্তু আজ সকাল পর্যন্ত হামলা চালিয়েছে। সে বেলায় কিন্তু একেবারে তাদের পাকা মাথা এবং নোংরা মাথা। তারপর এত কিছু, মানে আমাদের ভারত সরকার বারবার তাদের স্টান্স ক্লিয়ার করে দিয়েছিল যে আমরা কোনো এমন জায়গায় প্রত্যাঘাত করব না। ভারত প্রত্যাঘাত করেছে, ভারত কিন্তু আক্রমণ করেনি।
এবং পাকিস্তানের কোনো সিভিলিয়ানকে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়। এটা ভারত সরকার প্রথম থেকে স্ট্যান্ড বজায় রেখেছে এবং রিলিজিয়াসলি মেনটেন করেছে। এই স্ট্যান্ডটা কিন্তু পাকিস্তান ঠিক বিপরীত কাজ করেছে। আমাদের স্কুলে হামলা করেছে, ভারত সেগুলোকে প্রতিহত করতে পেরেছে। জয়সলমীর থেকে এখানে কিন্তু এয়ার যে কিলোমিটার টু পাকিস্তান সেটা কিন্তু খুবই কম। আমার ক্যামেরা বন্ধু তুষারকে বলবো প্রথমে তোমাকে ছবিটা দেখাতে। এই যে তুমি দেখতে পাচ্ছ সবুজ সীমানা, তারপরেই কিন্তু পাকিস্তান এবং পাকিস্তানের সুক্কুর, পাকিস্তানের রায়পুর, পাকিস্তানের বাওয়ালপুর, পাকিস্তানের ঘটকি সব কিন্তু এই প্রান্তের ওপারেই। এবং যেমনটা তুমি বলছিলে ভোরবেলা 3:45 নাগাদ ভারত প্রত্যাঘাত করেছে এবং নূর খান এয়ারবেস সেখানে 5টা বিস্ফোরণ, তার সঙ্গে সঙ্গে মুরিদের যে এয়ারবেস সেখানে একেবারে বড় ধরনের বিস্ফোরণ, তার সঙ্গে সঙ্গে রফিকি এয়ারবেস সোরকোটের সেখানে বিস্ফোরণ হয়েছে। কালকে রাত্রিবেলা সারা রাত এখানে আমরা যখন জেগেছিলাম পাকিস্তানের একাধিক ড্রোন এই জয়সলমীর, পোখরান, যোধপুরে ঢোকার চেষ্টা করে এবং ইন্ডিয়ান এয়ার ডিফেন্স সেগুলোকে কিন্তু সম্পূর্ণরূপে বিনষ্ট করে। তুষার তোমাকে ছবিটা দেখাচ্ছে, তুমি দেখো কোনো বাড়িতে একজনও সাধারণ মানুষকে তুমি দেখতে পাবে না, তার কারণ কেউ বাড়ি থেকে বেরোচ্ছেন না। যে কোনো সময় কিন্তু এখানেও হামলা হতে পারে, তবে ভারতের এয়ার ডিফেন্স সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। তোমাকে বলে দিই ভারতের এই প্রত্যাঘাতের ফলে পাকিস্তানের ইসলামাবাদ থেকে মাত্র 10 কিলোমিটারের মধ্যে রাওয়ালপিন্ডিতে এই নূর খান এয়ারবেস, সেখানে এত বড় বিস্ফোরণ হয়েছে পাকিস্তান গোটা দেশে এই মুহূর্তে নো ফ্লাইট, নোটামের দিকে চলে গেছে, কোনো ফ্লাইট উঠছে না, কোনো ধরনের ফ্লাইট তারা আর ওঠানামা করাতে পারছে না। তবে এই জয়সলমীরে দাঁড়িয়ে তোমাকে একটা কথা বলতে পারি, একেবারে কাছে এখানে এয়ারবেস রয়েছে, তাই এই আমরা যেখানে রয়েছি জয়সলমীরের এই জায়গাটা, এটাকে কিন্তু বারবার করে পাকিস্তানি ড্রোন টার্গেট করেছে। তার দুটো কারণ, একটা কারণ হচ্ছে অদূরে এয়ারবেস আর অন্যদিকে হচ্ছে এখানেই রয়েছে সোনার কেল্লা। তাই বারবার এখানে কিন্তু কাল গোটা রাত সাইরেন বেজেছে, একেবারে ভোর রাত পর্যন্ত এখানে আকাশে আলোর ঝলকানি দেখা গিয়েছে। এবং আমাদের কাছে যা খবর অদূরে পোখরান এবং অদূরে যোধপুর, সেই পোখরানে কিন্তু একাধিক আননেমড এয়ার ভেহিকেল পাঠিয়েছিল পাকিস্তান, যেগুলো কিন্তু ভারত ধ্বংস করেছে। তুমি জয়সলমীর শহরটার ছবি দেখতে পাচ্ছ, যেখানে কিন্তু কোথাও কেউ নেই। বারবার ধরে বিস্ফোরণের শব্দে কেঁপে উঠছে জম্মু এবং আমরা যে জায়গা থেকে আমাদের হোটেল থেকে আমরা লাইভ করছিলাম, হোটেলের বাইরে থেকে, সেই সময় আমাদের চোখের সামনে শহরের মধ্যে একটি জায়গায় ভারী বিস্ফোরণের শব্দ শুধু শোনা যায়নি, তার পাশাপাশি সেখানে কালো কুণ্ডলি পাকানো ধোঁয়া উঠতে শুরু করে। এই মুহূর্তে আমি যে জায়গায় রয়েছি, এই গেট বলে দিচ্ছে এই জায়গায় একটি ধর্মস্থান, জম্মু শহরের অভ্যন্তরে আপ শম্ভু মন্দির যেখানে আমরা ছিলাম, সেখান থেকে মাত্র 3 থেকে 4 কিলোমিটার দূরে এই ড্রোন হামলা হয়েছে। সেই ড্রোনের ধ্বংসাবশেষ এখনও এখানে পড়ে রয়েছে, আমরা সেই ছবি আমরা দর্শকদের দেখাচ্ছি। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে জম্মু কাশ্মীরের SDRF এবং তার পাশাপাশি জম্মু কাশ্মীর পুলিশ এবং সেনাবাহিনীর ফরেন্সিক টিমের জন্য অপেক্ষা করা হচ্ছে। बड़ी जोर से धमाके की आवाज आई, हमने सोचा कि गेट के बाहर कोई बम गिरा है। শুক্রবার রাতে ফিরোজপুরে একের পর এক ড্রোন হামলা প্রায় সবকটিকেই ধ্বংস করে মাটিতে ফেলেছে ভারতীয় এয়ার ডিফেন্স সিস্টেম। কিন্তু একটি ড্রোন এসে ঠিক হামলা করে এই বাড়িতে এবং দেখা যায় কোথায় এসে ড্রোনটি হামলা করেছিল এবং ড্রোনটি কোথায় এসে পড়েছে তাতে কিন্তু এই বাড়ির প্রায় 3 জন গুরুতর জখম হয়েছেন, তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবং দেখা যাচ্ছে যে ড্রোন পড়ার পর কী অবস্থা হয়েছে, একটি গাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং বাড়ির বিভিন্ন অংশ সম্পূর্ণ পুড়ে গিয়েছে এবং একাধিক অংশ এভাবে জ্বলে গিয়েছে। দেখা যাচ্ছে গোটা অংশ এভাবে জ্বলে পুড়ে রয়েছে। দেখা যাচ্ছে যে ড্রোনের বিভিন্ন অংশ কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং কীভাবে ব্লাস্ট হয়েছে। এই বাড়ি, যেটা বাড়ির বাসিন্দারা বলছেন যে 3 জন ছিলেন এই বাড়িতে, তারা গুরুতর জখম হয়েছে, বাড়ির হাসপাতালে ভর্তি করা হয়েছে, বিভিন্ন খাদ্য সামগ্রী সেগুলো জ্বলে গিয়েছে এবং পাশাপাশি বাড়ির যারা গৃহপালিত পশু ছিল তাদের মধ্যেও কম বেশি আহত হয়েছে বলে ইতিমধ্যে বাড়ির বাসিন্দারা জানাচ্ছেন। এই পিকুকে বলবো ছবিটা আরেকবার দেখানোর জন্য যে গাড়ির ভিতরের অবস্থা কি, গাড়িটি কিভাবে টোটাল ব্লাস্ট হয়েছে এবং কিভাবে জ্বলে গিয়েছে, কতটা শক্তিশালী ছিল এই ড্রোনটি। স্বাভাবিকভাবেই এই ঘটনায় রীতিমতো উদ্বিগ্ন গ্রামের বাসিন্দারা। फिरोजपुर जे ग्राम में एससी सेकंड के बाशिंदा रात 8:30 तक समय जी और ड्रोन का कुछ टुकड़ा ऊपर से आया नीचे और ये बेड़े ਵਿੱਚ ਖੜੇ ਹੋਏ ਸੀ ਉਹਨੂੰ ਦੇਖ ਰਿਹਾ ਸੀ ਕੀ ਆ ਰਿਹਾ ਉੱਪਰੋਂ ਸਰ ਉਹ ਡਿੱਗਣ ਦੇ ਨਾਲ ਉਹ ਗੱਡੀ ਦੇ ਵਿੱਚ ਚਲਾ ਗਿਆ ਅੰਦਰ ਰੁੜ ਗਿਆ ਗੱਡੀ ਦੇ ਥੱਲੇ ਗੱਡੀ ਜਲ ਗਈ ਹੈ ਔਰ ਉਹਨਾਂ ਨੂੰ ਇੱਕ ਵਾਰੀ ਇੰਨਾ ਜ਼ਿਆਦਾ ਧਮਾਕਾ ਹੋਇਆ ਸਰ ਉਹਨਾਂ ਨੂੰ ਦਿਖਣੋਂ ਹਟ ਗਿਆ 10-15 ਮਿੰਟ ਵਾਸਤੇ। हाँ बहुत बड़ा विस्फोट
वहाँ पे पूरा उन लोग का अभी तबीयत कैसा है? अभी सर जो 3 जने हुए हैं जख्मी इसमें, एक लड़का और एक मतलब आप दोनों मियाँ बीबी। तो जो उनके मियाँ बीबी हैं जो इस घर के मेंबर, वो की जो सेहत है वो ज़्यादा খারাপ है। একদম লোকালয়ের মধ্যে আমরা এসে পৌঁছচ্ছি। দেখতেই পাচ্ছ ঠিক এই জায়গাতে কিছুক্ষণ আগে হানা হয়েছে, আর তার অভিঘাতে আমরা একটি বাড়ি দেখাচ্ছি যে বাড়ির সামনের অংশ সম্পূর্ণভাবে ভেঙে গিয়েছে এবং দুজনের ইনজিওর্ড হওয়ার খবর পাওয়া যাচ্ছে। একেবারে বেছে বেছে ঘন জনবসতিপূর্ণ যে এলাকাগুলো রয়েছে সেই জায়গাগুলিকে টার্গেট করা হয়েছে এই জায়গাতে। দেখতে পাচ্ছ বাড়ির ওপরের অংশ সম্পূর্ণভাবে ভেঙে গিয়েছে এবং বাড়ির ভেতরে এখনও কয়েকজন রয়েছেন যারা উপরের অংশে যখন হামলা হচ্ছে নিচের তলায় তারা ঘুমিয়েছিলেন বলে আমরা খবর পাচ্ছি। দুজন আহত হয়েছেন, একজনের অবস্থা কিছুটা আশঙ্কাজনক, তাকে ইতিমধ্যেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রত্যেকটি গাড়ি দেখতে পাচ্ছ, গাড়িগুলির কি অবস্থা। আমি আমার ক্যামেরা পার্সনকে অনুরোধ করব কিছুটা হাতের বাঁদিকে ঘুরতে। এখানে দেখতে পাচ্ছ যে উপর থেকে ভেঙে আসা চাই গাড়ির ভেতরের এই অংশে এসে কাঁচের ওপরে এসে পড়েছে। দেখতেই পাচ্ছ, অর্থাৎ রাস্তাতেও মানুষ নিরাপদ নয়, নিজের বাড়িতে মানুষ নিরাপদ নয়। सुबह 5:30 पौने 6 बजे धमाका हुआ, बहुत ज़्यादा धमाका हुआ। हम तो सोए हुए थे, अगर बाहर होते तो नुकसान होता, लेकिन सभी लोग सुबह 5:30 बजे तक तकरीबन लोग सोए हुए थे। उस कारण है कि 1-2 बंदे बाहर थे जो जख्मी हुए हैं, बाकी बच गए सारे तकरीबन। तो बाकी इतना धमाका इतना जोर का हुआ है कि ये गाड़ियों के ऊपर शीशे, बाकी लैंडर नुकसान हुआ है, बहुत ज़्यादा नुकसान हुआ। এখানে শহরের অভ্যন্তরে মানুষ তার ঘরের অভ্যন্তরে যখন ঘুমোচ্ছে সেই সময় বাড়ির ভেতর পর্যন্ত তারা হামলা করছে। এই আক্রোশ, এই ধরনের পদক্ষেপ স্পষ্ট বুঝিয়ে দিচ্ছে কতটা বেপরোয়া পাকিস্তান। তারা ভারতের মিলিটারি ইনস্টলেশনের ওপর কোনো আঁচড় কাটতে না পেরে নিরপরাধ নিরীহ মানুষের বাড়ির উপর তারা হামলা চালাচ্ছে, যা সারা বিশ্বের আন্তর্জাতিক ক্ষেত্রের মানবাধিকারের সম্পূর্ণ বিরুদ্ধে বলেই কিন্তু এই মুহূর্তে কূটনৈতিক মহল এবং রাজনৈতিক মহল মনে করছে। জিরো লাইনের একেবারে কাছের গ্রাম রামগড়, সেই রামগড় বাজার সম্পূর্ণরূপে বন্ধ, গোটা গ্রাম নিস্তব্ধ। তার কারণ বারবার পাকিস্তানের ড্রোন যে পথে আসছে সেই পথ রামগড়ের পথ। রামগড়, জয়সলমীর, পোখনার, বিকানের, বার্মের একাধিক জায়গায় এই ড্রোন হামলা চালানোর চেষ্টা করছে এবং এখানকার যারা গ্রামবাসীরা রয়েছেন তারা ভয়ে তো অবশ্যই রয়েছেন, কিন্তু তার থেকে বেশি আত্মবিশ্বাস রয়েছে। डर लग रहा है क्या? नहीं, कोई डर नहीं साहब, बहुत बढ़िया हो रहा है, किसी बात का डर नहीं। हमारे देवी माता जी दोनों सब कृपा है, कोई फूटता ही नहीं इधर, सब ऊपर से निकले। ड्रोन वगैरह जो आ रहा है आपको सब ऊपर से ऊपर फूट रहे हैं, कुछ नहीं। आपने देखा? जी, परसों तो 18-20 हमारे घर पे फूटे हैं, घर पे जी, लेकिन कुछ भी नहीं हुआ, डैमेज वगैरह नहीं, कोई कुछ नहीं। पूरा बाजार तो बंद है, पूरा बाजार बंद है आज, और लोगों के मन में मतलब खौफ नाम की कोई चीज़ नहीं है यहाँ पे, लड़ने के लिए तैयार है। और अगर कोई ऐसा काम पड़ गया हमारे लायक तो हम हमारी सेवा भी देने के लिए मतलब पीछे नहीं हटेंगे, जो भी कहेंगे तो हम उस टाइम हाजिर है। जो आर्मी है वो टहल वगैरह लगा रही है आपको सेफ्टी के लिए? आर्मी यहाँ पर नहीं आई है, आर्मी अभी यहाँ नहीं आई है। पुलिस वाली गाड़ियाँ दिन में 1-2 बार आ जाती है, संध्या दुकान बंद कर दो, हम दुकान बंद करके घर आ जाते हैं। कल भी वही 4 बजे दुकान सब पूरा बंद करा दिया था, पूरा मार्केट 4 बजे बंद कर दिया। और रात को क्या ब्लैकआउट हो रहा है? बिजली नहीं रही? रात को ब्लैकआउट है, रात को 9 बजे के बाद में सब लाइट कट जाती है। जब ब्लैकआउट होता है क्या सायरन बजती है? सायरन बजती है जब ब्लैकआउट होता है? सायरन बजती है। पुलिस की गाड़ी आती है। आप पूरा तैयार है ना? तैयार, पूरा तैयार है, बिल्कुल सर, पूरा तैयार। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH